কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটি লক্ষ্য করেছি যে ধানমন্ডি ৩২০০ ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। আমরা যে বাংলাদেশের প্রত্যাশা করি, সেই যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেটির সাথে আমরা এটা কখনো যায় না। যেমন আমি কয়েকটি উদাহরণ দিই। আমরা নিজে বিভিন্ন ভাইরাল ভিডিও দেখেছি যে আমার বাবার বয়সী একজনকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, আমার বাবার বয়সে একজনকে বিবস্ত্র করানো হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই বলছে। অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে। আমি দেখেছি আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে। এরকম অসংখ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা সাংবাদিক ভাই বোনদের উপরে হামলার বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করেছি। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, যেই স্পিরিটটিকে সামনে রেখে আমরা এই গণবিপ্লবটি করেছি, 16 বছরে যে নির্যাতন, নিপীড়ন কিংবা মানুষের যে প্রকাশ করার, যে কোনো অনুভূতি প্রকাশ করার, কথা বলার যে অধিকারটি ছিল, সেটি যে হরণ হয়েছিল, এই সব কিছু দুর্নীতি থেকে শুরু করে নিপীড়ন, অত্যাচার, এগুলোর বিরুদ্ধে গিয়ে কিন্তু এই গণবিপ্লব। এটার কারণ ছিল যে আমরা আসলে এমন কিছু একটা, এমন নতুন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে আসলে সবাই সবার কথাটি বলতে পারবে, সবার মত প্রকাশ করতে পারবে, যে যে ধারায় বিশ্বাসী সে অনুযায়ী কাজ করতে পারবে এবং তার এই স্বাধীনতাটি থাকবে। কিন্তু গতকালকে আমরা এমন বেশ কিছু চিত্র দেখেছি যেই জায়গাগুলোতে আসলে স্টুডেন্টদের কিছু পার্টিসিপেশন ছিল। আমরা জানি না যে ওই স্টুডেন্টরা আসলে কোন মতাদর্শ ধারণ করে, ইভেন আমরা তাদেরকে এখানে আসলে ডিফাইনও করতে পারবো না। কিন্তু আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের আমরা সকলে একসাথে বসে কথা বলেছি, যখন রাতে আলোচনা করেছি, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি, আমরা খুঁজছি যে এগুলোর সাথে আমাদের কোনো সমন্বয় কিংবা সহসমন্বয় যুক্ত আছে কিনা। আমাদের জায়গা থেকে স্পষ্ট ডিসিশন, আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয় বা সহসমন্বয় পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে, আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। এটা আমাদের প্রথম ডিসিশন। দ্বিতীয় ডিসিশন ওই জায়গাটিতে আমাদের, যে এরকম কাউকে যদি আমরা পাই যেই ঘটনাগুলো অতিরঞ্জিত হয়েছে, আসলে ওই ঘটনার সাথে সম্পৃক্ত, এবং ভবিষ্যতে যদি এমন অতিরঞ্জিত কোনো ঘটনা হয়, তাহলে এই রিলেটেড সকলকে আইনের মাধ্যমে, কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা যে কাজটি করেছে, মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন, একটি প্রেশার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে। এবং আমাদের যেমন 2 জন ছাত্র প্রতিনিধি আসলে অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে, সেই জায়গাতেও তাদের মাধ্যমে যেভাবে বিচার নিশ্চিত করা যায়, আমরা সেই কাজটি করব। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, ওই 15ই আগস্টে ওই ধানমন্ডি 32-এ কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায়, একটি ফুল দিতে যেতে চায়, আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। এটি তার ব্যক্তিগত জায়গা। কষ্ট করে কিন্তু এই কথাটি বলেছি। 15ই আগস্টের শোক প্রকাশে যারা ওইখানে একটি ফুল নিয়ে গিয়েছিল, তাদেরকে, যেমন আমরা দেখেছি বঙ্গবীর কাদের সিদ্দিকী সেখানে গিয়েছিলেন, তার গাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। কেন? তিনি যদি ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, তিনি সেখানে ফুলটি নিয়ে যেতে পারেন, আমরা তাকে বাধা দিতে পারি না। আমরা বরং যদি মনে করি যে তিনি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, যে ব্যক্তিটিকে তিনি অনুসরণ করেন, তিনি অনুসরণযোগ্য নয়, আমরা তাকে বয়কট করতে পারি। কিন্তু তার গায়ে হাত তোলা, তার গাড়িতে হামলা করার এই যে অথরিটি, এই অথরিটি আমাদেরকে কেউ দেয় না। আমি ভুয়া অনেক সমন্বয় তৈরি হয়েছে, ভুয়া অসংখ্য সহ সমন্বয় তৈরি হয়েছে। তাদের উদ্দেশ্যে আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো অথরিটি নয়, আমরা জাস্ট একটা প্রেশার গ্রুপ। আমরা বলতে পারি এই জায়গায় দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিবাদকে সরাতে হবে, আমরা সরিয়ে দিতে পারি না, সেই অথরিটি আমাদের নাই। আমরা এটা বলতে পারি যে এই মানুষটি দুর্নীতি করেছে, তার দুর্নীতির এই এই কাজগুলো হয়েছে। আমরা কিছু জায়গায় দেখছি যে তারা পদত্যাগের জন্য বাধ্য করার সংবাদ পাচ্ছে, আমরা বিশ্বাস করি তারা আমাদের কেউ নয়, তারা আমাদের স্পিরিটও ধারণ করে না। কারণ এখন অসংখ্য ভুয়া সমন্বয় তৈরি হয়েছে। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা কোনো পুরো বাংলাদেশে সমন্বয়ের টিম দেইনি, কিন্তু আমরা অসংখ্য সমন্বয়ের টিম দেখছি যারা 5ই আগস্টের পরে নিজে নিজে এই টিমগুলো দিয়েছে এবং তারা তাদের মতো করে বিভিন্ন কাজ করছে। আমরা মনে করি হয় তারা ব্যক্তিগত স্বার্থের জন্য এটা করছে, হয় তারা মানুষকে হয়রানি করে লুটপাটের জন্য কিংবা অর্থ আত্মসাতের জন্য করছে। 14ই আগস্টে যে ওখানে যে ঘটনাগুলো হয়েছে, আপনি বললেন যে কেন আমরা ওপেন স্পেসটি দেইনি। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে আমাদের কাছে অসংখ্য তথ্য রয়েছে যে বর্তমানে এখনো সেই চেষ্টাটি চলছে বিভিন্ন দেশের, শুধু না দেশের বাইরে থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন রাষ্ট্রের একদম রাষ্ট্রীয় মদদে অসংখ্য অর্থ খরচ করার মাধ্যমে দেশে একটি প্রতিবিপ্লব ঘটনার, যেই প্রতিবিপ্লবটি একদম আমাদের স্পষ্ট তথ্য রয়েছে, যেই প্রতিবিপ্লবটি আসলে জনতার বিপক্ষে যাচ্ছে,
ছাত্র সমাজের এই যে বিপ্লবটি হয়েছে তার বিপক্ষে যাচ্ছে। এখন আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। আমরা ওপেন স্পেস ছেড়ে দিয়ে সেখানে যদি হাজার হাজার মানুষ যারা এই চক্রান্তটি করছে, আসলে এরকম অসংখ্য মানুষ রয়েছে। আমরা দেখেছি 5ই অগাস্টে যখন সরকার ওই তখনকার স্বৈরাচার সরকার পদত্যাগ করে গিয়েছে, তাহলে আপনারা আমাকে এটি বলতে হবে যে এরপরে কেন আমার এই দেশে স্নাইপার দিয়ে শুট করে মানুষ মারা হলো, কেন চানখারপুল থেকে শুরু করে শহীদ মিনার কিংবা বাড্ডা কিংবা উত্তরে অসংখ্য মানুষের মারা গিয়েছিল। তার মানে যখন তিনি পদত্যাগ করে চলে গিয়েছেন তারপরও আসলে এই যে চক্রান্তটি সেটি শেষ হয়নি। তারা চেয়েছিল অস্থিতিশীল অবস্থা তৈরি করতে। আমাদের জায়গাটা হচ্ছে এটি যে 1-2 জন মানুষ ব্যক্তি হিসেবে গিয়েছে, তাকে বাধা দেওয়া হচ্ছে, এটি আমরা সমর্থন করি না। কিন্তু শেষ করি কিন্তু দলীয়ভাবে যে অবস্থানটি তারা তাদের জায়গা থেকে যেটি প্রত্যাশা করছিল যে সবাই মিলে করবে, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই মেসেজটি ছিল, গোয়েন্দা বিভাগের পক্ষে এই মেসেজটি ছিল যে এরকম বড় একটি আবার রিভার্স ম্যাসাকার তারা করার চেষ্টা করতে পারে। সেই জায়গা থেকে আমাদের ওই বিষয়টি ছিল যে ওইটুকুর জন্য আমরা সতর্ক অবস্থানে থাকবো, ওই রকম অবস্থানটাকে আমরা সমর্থন করি না। এখন যে কথাটি বলা হচ্ছে এখানে মানে ওনার জায়গা থেকে যে সূর্য সেন হলে এটি হয়েছিল, দেখুন শিক্ষার্থীরা এই যে আন্দোলনটি করেছে, আওয়ামী লীগের কিছু অন্ধ ভক্ত ছাড়া বাংলাদেশের যত পার্সেন্ট মানুষ আছে সবাই এটার সাথে সরাসরি যুক্ত ছিল। এখানে সকলে বিভিন্ন আদর্শে বিশ্বাসী। অনেক শিক্ষার্থীদের আমরা দেখেছি, সূর্য সেন হলের সকল শিক্ষার্থী যে এটাতে পার্টিসিপেট করেছে ব্যাপারটা এমন নয়। আমরা তো এইসব হলে থাকি, অন্যান্য হলে কোনো হলে দেখেছেন, মানে বাকি 17টা হলে এরকম কোনো কাজ হয় না। সো ওই হলে কিছু অতি উৎসাহী শিক্ষার্থী শোক দিবসকে কেন্দ্র করে করেছে না, ব্যক্তিগত জায়গা থেকে করেছে, এমন একটি কাজ করেছে। ইভেন 32-এও এটি হয়েছে। আমরা সরাসরি বিভিন্ন টক শোতে বলেছি, মিডিয়াতে বলেছি, এই বিষয়টিকে আমরা সমর্থন করি না। মানে আমাদের তারা একটি শোক পালন করছে, আমরা তাদের সাথে সমর্থন করি না। আমরা মনে করি না যে এই রাষ্ট্রীয় শোকটি তারা যেভাবে পালন করছে এটি হওয়া উচিত। কিন্তু তারা যদি ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু পালন করতে চায়, ওইটুকুতে ন্যূনতম রেসপেক্ট আমাদের শো করা উচিত। আমাদের কথাটা হচ্ছে মানে আপনি যদি দায় দিতে চান, দায় আমাদের সবাইকে নিতে হবে। দায় আপনাকেও নিতে হবে, আমিও নিব, আওয়ামী লীগও নিবে, প্রত্যেকটা দল নিতে হবে বাংলাদেশে। এই দায় কোনোদিন একদিনে তৈরি হয় না, এই দায় 16 বছরে তৈরি হয়েছে। আমরা দেখেছি 16 বছরে পুরো বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর কিভাবে চুপ ছিল, কিভাবে ক্ষমতার অপব্যবহারের ফলে তারা তাদের জায়গা থেকে তাদের যে ভূমিকাটা পালন করা ছিল কেউ করেনি। এই যে জনবিস্ফোরণটি আপনি দেখছেন যেটি হয়েছে 16 বছর পরে এই জায়গাটিতে দাঁড়িয়ে, এটি ঘটার পরে এখন সবাই সবার জায়গা থেকে যত কিছু বলার বলছে। 16 বছর ধরে যদি এই মানুষগুলো তাদের জায়গা থেকে কথা বলতো, বিষয়টি এ পর্যায়ে কখনো যেত না। যদি দায় নেয় আমাদের সবাইকে দায় নিতে হবে, আমি এটাতে একদম দ্বিমত করবো না এই জায়গা থেকে। কিন্তু আপনি যদি দায় দেন কোনো নির্দিষ্ট একটি গোষ্ঠীকে দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? কারণ আমরা দেখেছি, আমরা যখন ডিবি হেফাজতে ছিলাম আমাদের সাথে যেগুলো হয়েছে মিডিয়া সেগুলো প্রকাশ করতে পারেনি। কেন? হয়তো এমন হতে পারে করতে দেয়া হয়নি, কিন্তু পারেনি তো, এটাই তো বাস্তবতা। আমরা দেখেছি সরকার তার ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে হেফাজতের নামে 6 দিন আটকে রাখা হয়েছে। একটা মানুষকে 24 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদের জন্য কোনদিন আটকে রাখা যায় না। সেটাতে এই যে একটি প্রেশার ক্রিয়েট করার যতটুকু বিষয় ছিল সেটি করা হয়নি। আমরা দেখেছি আমাদের আন্দোলনের সময় অসংখ্য সংবাদ সম্মেলন আমরা করেছি, বাংলাদেশের বর্তমান যে প্রচলিত মিডিয়া সিঙ্গেল একটিতে কোনো কিছু আসেনি। তার মানে আপনাদের যতটুকু পালন করার কথা ছিল আপনারা করেননি, ওই দায়িত্বটা আপনার উপর বর্তায়। সেম ভাবে আমি কর্মসূচি ঘোষণা দিয়েছি, আমার কর্মসূচি আমি ধরে নিচ্ছি যে বিভিন্ন মানুষজন সেখানে তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বা দেশকে অস্থিতিশীল করার জন্য, ইভেন ইফ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদেরও অসংখ্য মানুষজন বিভিন্ন ছদ্মবেশে ওখানে ছিল এই কারণে যে তারা একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। আপনি দেখেছেন এই যে সংখ্যালঘুর বিষয়টা নিয়ে পুরো বাংলাদেশ যখন অস্থিতিশীল হচ্ছিল, আপনি যখন ঘেটে দেখেছেন, রিপোর্টে দেখেছেন যে ওই সময়টি তো তারা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ নিজেরাই ওই মন্দির ভেঙেছে। আমরা এরকম অসংখ্য রিপোর্ট দেখেছি। যখন পিছনের দিকে গিয়েছি আমরা দেখেছি তারা বিভিন্ন বাড়িতে হামলা করেছে, ভাঙচুর করেছে। রিজন কি? রিজন হচ্ছে তারা একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। সো আলটিমেটলি এই যে দায় দেওয়ার বিষয়টি আমরা বিশ্বাস করি এই জায়গায় দায়টি আমাদের সবার। তবে আমরা এটুকু বলছি, আপনি যেটি বললেন যে এই শোক পালন করার উচিত কিনা, আজকে 2024 সালের এই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের যেসব নেতাদের উপরে আমি বলছি যে অত্যাচার হয়েছে, ধরে নিলাম তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদেরকে মামলা দেওয়া হয়েছে, এই যে ঘটনাগুলো হয়েছে, এটার জন্য কি এখন আমরা শোক পালন করব? যদি এটার জন্য না করি 15 আগস্ট 1975 জন্য আমরা শোক পালন করব না। আপনি দেখেছিলেন ওই 15 আগস্ট 1975 যখন এই ঘটনাটি ঘটে পুরো বাংলাদেশ ব্যাপী মিষ্টি বিতরণ হয়েছিল। কারণ কি? কারণ ওই 72 থেকে 75 ঘটনা যদি দেখেন তখন স্বৈরাচার বা ফ্যাসিস্টের চরম একটি মাত্রা ছিল। ইতিহাস ঘাটলে আমরা এটি দেখতে পাই যে তখন আসলে আলটিমেটলি যা হয়েছিল এক জায়গার নির্দেশ থেকে হয়েছিল। এটি বাংলাদেশের মানুষের কোনো ঘটেনি। এমনকি বাংলাদেশের সাধারণ মানুষ ওই সময় যে বিষয়টি হয়েছিল
যে সাধারণ মানুষ তার যে বিচারটি সেটি পায়নি, বরং বিচার নির্দিষ্ট একটি ঠিকানা থেকে, ধানমন্ডি 3200 কয়েকটি ঠিকানা থেকে পুরো বাংলাদেশে যেত। সো ওই সময় সামগ্রিক একটি বিপ্লবের ফল ওটি ছিল। আসলে আপনি যাদেরকে আজকে মানে দোষ দিয়ে ফাঁসিতে ঝুলাচ্ছেন, দেশের বাইরে পাচার করছেন, তাদের সাথে কি হয়েছিল আপনি সেটি কেন বলছেন না? বিগত 16 বছর ধরে আপনি এটি বলেন নাই, কারণ বললে হয় আপনার চাকরি থাকতো না, হয় মিডিয়া থাকতো না। দিস ইজ দ্য রিয়েলিটি। সো ফ্যাক্ট হচ্ছে আলটিমেটলি আপনার পিছনের ঘটনার দিকে যেতে হবে। আজকে 24 সালে যা হয়েছে এটা 24 সালের ঘটনা না, বিগত 16 বছর ধরে হয়েছে তার ঘটনা। সো আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না, বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি এটি পালন করা উচিত নয়। কোনোদিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটা অভ্যুত্থান সেটা 15 আগস্টে 1975 ঘটাতে পারতো না, বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল এবং সবাই ওই যে একটি নীরবতার সমর্থনেরই কিন্তু একটি লক্ষণ। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই আপনি যে কথাটি বলছেন এটিতে আমরা সমর্থন করি না। ইভেন পুলিশ তাদের যেখানে দায়িত্ব পালন করার কথা, ট্রাফিকের জায়গাটির কথা যদি বলি, সেখানে না থাকা এটাও স্থিতিশীল অবস্থার পরিচয় না। সো দিন শেষে আমরা যদি মনে করি যে আমাদের দেশকে একটি স্থিতিশীল অবস্থার দিকে যাওয়া প্রয়োজন, সেই জায়গা থেকে আসলে যার যে জায়গায় দায়িত্ব তার সেই জায়গায় ফিরে যাওয়া উচিত। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা দেখছি যে প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় ধীরে ধীরে যারা পুলিশ রয়েছে তারা আসলে তাদের দায়িত্বে ফিরে আসছে। সেই জায়গায় ছাত্র সমাজের প্রতি আমাদের একদম সরাসরি আহ্বান এবং স্পষ্ট আহ্বান, আমাদের পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনারা যে দায়িত্বটুকু পালন করেছেন সেটির জন্য আপনাদের ধন্যবাদ, কিন্তু এটি আপনাদের দায়িত্ব না। আপনাদেরকে তাদের জায়গাটি বুঝিয়ে দিয়ে সরিয়ে যেতে হবে এবং আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে। এবং আমরা মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে এরকম কোনো কিছুকে প্রমোটই করে না যে কেউ একজন কোনো একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে, কেউ একজন কোনো একটি আবাসিক হোটেলে যাবে, কিন্তু কেউ একজন কোনো একজন প্রফেসরকে জোর করে নামিয়ে দিবে। আমরা এগুলোকে সমর্থন করি না, বরং আমরা মনে করি আমরা এগুলোর দাবি জানাতে পারি এবং অথরিটি সিদ্ধান্ত নিবে যে এটি করবে কিনা, এবং অবশ্যই এটি তদন্তের ভিত্তিতে হওয়া উচিত। আমি মনে করি, আমি একটি অভিযোগ করলাম যে বাংলাদেশের 64 জন ডিসি এবং এসপিকে পদত্যাগ করাতে হবে, কিন্তু বাংলাদেশের 64 জন ডিসিএসপি যদি করাপ্টেড থাকতো তাহলে বাংলাদেশ চলতো না। আমরা বিশ্বাস করি অনেক ভালো ডিসিএসপিও ছিল বলেই বাংলাদেশটি চলেছে, খারাপভাবে চলুক আর ভালোভাবে চলুক চলেছে। সেই জায়গা থেকে অবশ্যই এই অভিযোগ করলাম আর সবাইকে পদত্যাগ করতে হবে বা করাতে হবে ব্যাপারটা এমন নয়, বরং এখানে একটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। যারা এগুলোর জন্য দায়ী, সে ডিসিএসপি হোক আর একজন কনস্টেবল হোক, তাদেরকে ওই দায়টি নিতে হবে এবং তাদের ওই উপযুক্ত শাস্তিটি দেওয়া উচিত। পুরো বাংলাদেশের ছাত্র সমাজের জন্য স্পষ্ট বার্তা, আমরা কোনো অথরিটি না, আমরা একটি প্রেসার গ্রুপ। আমরা আমাদের দাবিটি তুলে ধরতে পারি, আমরা দুর্নীতিবাজদের অপসারণের জন্য, ক্ষমতার অপব্যবহারকারীদের অপসারণের জন্য দাবি তুলতে পারি, কিন্তু এটি করতে বাধ্য আমরা করতে পারি না। যখন যেখানে পায় তখন সেখানকার খায়, এমন চরিত্রের বিশাল একটি গোষ্ঠী এখন আসলে, তার আগে ছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এখন একটি নতুন রূপ ধারণ করেছে। নতুন রূপটি হচ্ছে তারা ভুয়া সমন্বয়ক সহ সমন্বয়ক হয়ে উঠেছে, ভুয়া আন্দোলনকারী হয়ে উঠেছে। তারা তাদের জায়গা থেকে বিভিন্ন কমিটি তৈরি করে, আমরা এমনও পেয়েছি যে উত্তরা 12 নম্বর সেক্টরে নাকি একটি কমিটি হয়েছে যারা মসজিদে গিয়ে মসজিদ কমিটিকে পদত্যাগ করতে বলেছে, অথচ আমরা বিশ্ববিদ্যালয় ভিত্তিক শুধু কমিটি দিয়েছিলাম আমাদের জায়গা থেকে, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক। সেই জায়গা থেকে এই মানুষগুলো তাদের ব্যক্তিগত উদ্দেশ্য হোক, কিছু রাজনৈতিক উদ্দেশ্য, সেগুলো বাস্তবায়নের জন্য এমন কিছু কাজ করছে যেগুলো অপ্রত্যাশিত। আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয়কদেরকে আপনারা দেখেছেন এই বিগত 1.5 মাসের অধিক সময়, কোনো একজন সম্পর্কে আপনারা যে অভিযোগগুলো করছেন এগুলো যদি করতে পারেন, ইভেন আমার সম্পর্ক যদি করতে পারেন, আমরা কথা দিচ্ছি ওই একজনের দায় নিয়ে তাকে পদত্যাগ করিয়ে তার জন্য আইনগত যে ব্যবস্থা নেয় আমরা সেটি নিব। আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে অল্প একটু সময় রয়েছে, এই সময়টুকুতে দেশ একটি স্থিতিশীল অবস্থায় আসার পূর্ব পর্যন্ত, অর্থাৎ যখন আমার মনে হবে যে চক্রান্ত করার যে বিষয়টি তাদের, ওই বিষয়টির যে সম্ভাবনা সেটি কমে এসেছে, দেশ স্থিতিশীল অবস্থায় রয়েছে, এমন অবস্থা মনে হলে আমরা এই বিষয়ে আলোচনায় বসে সিদ্ধান্ত নিব। কারণ আমরা আগেই বলেছিলাম যে এটি আমরা লং টার্মে এই প্ল্যাটফর্ম ব্যবহার করার আমাদের কোনো উদ্দেশ্য নেই। তখন আমরা এটি সিদ্ধান্ত নিয়ে যা করার এই প্ল্যাটফর্মটি নিয়ে সেটি সিদ্ধান্ত নিয়ে আপনাদের সবাইকে ডেকে আমরা জানিয়ে দিব, শেষ করে জানিয়ে দিব। এবং আমরা এটি স্পষ্ট করে বলি কেন আমরা এটি বলছি, কারণটা হচ্ছে এখনো আপনারা সবাই জানেন, আমরাও জানি, অর্থনৈতিকভাবে হোক, আইন শৃঙ্খলার দিক থেকে হোক, বাংলাদেশের স্থিতিশীল অবস্থা আসেনি। আমরা যদি মনে করি যে আজকে থেকে 7 দিন পরে এরকম একটি বড় চক্রান্তের আভাস আমাদের কাছে এসেছে, তখন তো আমাদের রাজপথে নামতে হবে, একটি ডাক দিতে হবে। সেই জায়গা থেকে এই স্থিতিশীল অবস্থাটি আসার জন্য আমরা অপেক্ষা করছি। প্রশ্নটি করেছিলেন যেদিন 5 আগস্ট ওই গণঅভ্যুত্থানটি ঘটেছিল, ওই গণঅভ্যুত্থানের পরে একটি টিভি চ্যানেলে গিয়ে সমন্বয়কদের মধ্যে প্রধান 7-8 জন আমরা এখানে ছিলাম, আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেমন একটি বাংলাদেশ আপনি দেখতে চান।
আমার প্রথম উত্তরটি ছিল এটি, আমি 5টি পয়েন্ট বলেছিলাম, প্রথম পয়েন্টটি এটি ছিল, আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাই বা আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে গণমাধ্যম তার যে সত্য কথাটি সেটি তুলে ধরার সর্বোচ্চ স্বাধীনতাটুকু পাবে, যেটা সত্য সেটাকে সত্য বলবে, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলবে। কাউকে যেন এই অধিকারটুকু দেয়া না হয় যে গণমাধ্যমকে কেউ সেন্সরশিপ করছে। আমাদের জায়গা থেকে আজকে পর্যন্ত না, শুধু আগামীতেও যদি আমাদের কোনদিন ভয়েস থাকে, এটি স্পষ্ট বার্তা থাকবে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার এই অধিকারটুকু কারো নেই এবং এটি কেউ করতে পারে না। বরং আমরা যদি চাই দেশের এগিয়ে যাওয়া উচিত, তাহলে এই স্বাধীনতাটুকু এই কারণেই দিতে হবে যে গণমাধ্যম আমাদের ভুলগুলো খুঁজে বের করে দিবে এবং ওই ভুলগুলোতে কাজ করে আমাদের সংশোধন করতে হবে। কারণ বিগত 16 বছর ধরে ওই ভুলগুলো বের হতে পারেনি কিংবা সংশোধন হয়নি বলে দেশের আজকে এই অবস্থা। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই এই সুযোগটি দিতে হবে। আমরা গতকালকে বা তার আগের দিন যে কয়েকটি ঘটনা দেখেছি, আমরা বিশ্বাস করি তাদের উদ্দেশ্য আসলে ভিন্ন। যদি উদ্দেশ্য ভিন্ন না হয় তাহলে যে কাজগুলো তারা করেছে ওই কাজগুলো মিডিয়া আসতে সমস্যা কোথায়? আমরা তো সবকিছু মিডিয়ার সামনে ওপেনলি করছি, আমরা আপনাদেরকে বলে দিয়েছি আপনাদের যা ইচ্ছা আমাদের প্রশ্ন করুন, আমরা উত্তর দিতে প্রস্তুত। তার মানে ওই সৎ সাহসটুকু আমাদের রয়েছে। তো যারা এই কাজটুকু করেছে অবশ্যই তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আমরা বিশ্বাস করি আপনারা কষ্ট করে হলো তাদেরকে পুরো দেশের সামনে প্রেজেন্ট করুন এবং তাদের যে অপকর্মগুলো এগুলোর জন্য বিচারের ব্যবস্থা করার জন্য যা প্রেশার ক্রিয়েট করা দরকার আমরা করবো। লাস্ট কোয়েশ্চেন এটা, আচ্ছা প্রথমটা দিয়ে শুরু করে আমার মনে হয় প্রথমটা আনসার আমি অলরেডি দিয়ে ফেলেছি একবার, যে আমরা আমাদের জায়গাতে স্পষ্ট মনে করি দেশকে স্থিতিশীল অবস্থার দিকে যদি আমরা নিয়ে যেতে চাই, যার যেটি কর্মক্ষেত্র বা যার যেটি জায়গা আমাদের সেই জায়গায় ফিরে যেতে হবে স্টেবল হওয়ার জন্য। সো শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ যে আর আসলে রাস্তায় নামার প্রয়োজন নেই। আমরা পুলিশের জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে এই কথাটি শুনছি যে পুলিশের কিছু সদস্য হয়তো তাদের জায়গা থেকে একটি আনকমফোর্টেবল সিচুয়েশনে রয়েছে, যে তারা যদি হয়তো দায়িত্বটিতে আসে স্টুডেন্টরা তাদের জায়গা থেকে কি না কি করে, এরকম একটা আনকমফোর্টেবল সিচুয়েশন রয়েছে। আমরা স্টুডেন্টদের এই মেসেজটি দেখেছি। আমরা গতকালকে এটি দেখতে আসলে আমরা নারায়ণগঞ্জ পর্যন্ত গিয়েছিলাম, অন্য একটি কাজে গিয়েছি, এই বিষয়গুলো পর্যবেক্ষণ করেছি। আমরা দেখেছি সেখানে যখন পুলিশ এসে দাঁড়ালো স্টুডেন্টরা আসলে তাদের সাথে হ্যান্ডশেক করছে, স্বাগত জানাচ্ছে। সো অনেক জায়গায় আমাদের মেসেজটি পৌঁছে গিয়েছে। আমরা স্টুডেন্টদেরকে স্পষ্টভাবে বলি যে আমাদের ভাই বোনেরা তারা যেটি করেছে জাতির সংকটে, এটার জন্য তাদেরকে ধন্যবাদ। এখন তাদেরকে আসলে পড়ার টেবিলে ফিরে যেতে হবে, কারণ দিন শেষে আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের একটি শিক্ষিত তরুণ প্রজন্ম প্রয়োজন, আসলে একটি ইন্টেলেকচুয়াল তরুণ প্রজন্ম প্রয়োজন যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। সেই জায়গা থেকে সবার প্রতি অনুরোধ আমরা যেন ক্লাসে ফিরে যাই। এই বিষয়ে আমি